অ্যাসাইনমেন্ট চেক করতে গিয়ে কন্টেন্টে বাধা পেয়ে বিরক্ত হলো আদ্র। কপালে ৩ স্তরের ভাঁজ ফেলে বিরক্তি সমেত দরজার দিকে তাকালো। একটা চেনা মুখ। প্রায়শই এই মুখের মেয়েটা ওর ক্লাসে দেরি করে আসে। দেরি করে আসার এক্সকিউজ রোজ অভিন্ন। মেয়েটা জড়সড় হয়ে দরজার কাছে দাঁড়িয়ে ঘন ঘন দম ফেলছে। ছুটে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। শ্যামলা ছিমছাম গড়নের খুব সাধারণ একটা মেয়ে। পরনে সাদামাটা পোশাক, খয়েরি রঙের একটা 3 পিস পরনে। মাথার হিজাবটা অগোছালো, ঠিকঠাকভাবে বাঁধতে পারেনি, হয়তো সময়ের সংকুলানে। আদ্র এক পলকে চোখ সরিয়ে রাশভারী কণ্ঠে বলল, ইউ আর অলরেডি 15 মিনিট লেটস। আর ইউ নো আমার ক্লাসে লেট স্টুডেন্ট অ্যালাউ নয়। সো লিভ। সরি স্যার, আর লেট হবে না। অ্যাকচুয়ালি নো এক্সকিউজ। রোজ রোজ এক বাহানা দেবে না। মেঘা আর সাফা একে অপরের দিকে সচকিতে তাকালো। সাফা বিড়বিড়িয়ে বলল অস্পষ্ট স্বরে, শিশির। অতঃপর উঠে দাঁড়ালো আচমকা। স্যার, শিশির বাহানা দিচ্ছে না, ও সত্যি বলছে। ইউ শাট আপ। তোমাকে কথা বলতে বলেছি? সাফাই গাইতে বলেছি কারোর নামে? অয়েল ইউর ওন মেইন। চড়া কণ্ঠ আদ্রের। সাফা চুপসে যায়, ঠোঁট উল্টে আহত করে মুখভঙ্গিমা। চুপ করে বসে পড়ে নিজের জায়গায়। মেঘা চোখ সরু করে তাকালো। এই মুহূর্তে আর্দের একটাই পরিচয়, সে প্রফেসর, আর কিছু নয়। ওর কাছে সাফা এখন অন্যদের মতো শুধুই একজন স্টুডেন্ট ব্যতীত আর কিছু নয়। শিশির মেয়েটা দম ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল, স্যার, আমার দেরি করে আসার যথেষ্ট কারণ আছে। সে কারণেই প্রিভিয়াস ক্লাসও মিস করেছি। আপনি আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে দেননি। আজ দিন আপনি জোর খাটিয়ে আমাকে ক্লাস করা থেকে বাধা দিতে পারেন না। আদ্রের কপালে ভাঁজ পড়ে আবারও। হাতের অ্যাসাইনমেন্ট পেপার রেখে উঠে দাঁড়ায় ও। শিশিরের এক কথাটা উপেক্ষা করে সকলের উদ্দেশ্যে বলে, এভরিওয়ান ফোকাস অন মি। আদ্রের দিকেই সকলের ফোকাস। ফারিন ওর কথার গালে হাত ঠেকিয়ে মিনমিন করে বলল, আমার ফোকাস তো সবসময় তোমার দিকেই থাকে মাই লাভ। উফ, ইউ আর সো অ্যাট্রাকটিভ। তুমি চোখের সামনে থাকলে ফোকাস অন্যদিকে দেব কি করে? আদ্র নতুন টপিকে লেকচার শুরু করতে গেলে আবার সেই নরম কণ্ঠ ভেসে আসলো, স্যার প্লিজ। আদ্র আর শোনে না। সাপা আর মেঘা অসহায় চোখে পিটপিট করে চায় শুধু। আদ্র ওকে অ্যালাউ করবে না কিছুতেই। আদ্র নিজের লেকচার শুরু করলো। শিশির দরজার বাইরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল নিষ্প্রভ ভঙ্গিতে। পা দুটো টলছে অবসন্নতায়। চোখে ঘুমহীনা একরাশ ক্লান্তি। আহত হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না মেয়েটা। দরজা থেকে সরে গিয়ে পাশের করিডোরের ওয়েটিং বেঞ্চটায় বসল ধপ করে। হাঁটুতে কনুই ভর দিয়ে মাথা চেপে বসে রইল কিছুক্ষণ। চোখ দুটো বুজে আসছে, খচখচ করছে বুক। এত তাড়াহুড়ো করে কাঠখড় পুড়িয়ে এসে কি হলো? ক্লাসটাই মিস গেল। মাথার হিজাবটা খুলল শিশির, পরিপাটি করে বাঁধল আবার। ক্লাস শেষ হলো পাক্কা 1 ঘন্টা পর। ততক্ষণ নীরবে চুপটি মেরে বসে রইল মেয়েটা। ক্লাস শেষ করে ওর সামনে দিয়ে গটগট পায়ে ক্লাস থেকে বেরিয়ে গেল আদ্র। মেয়েটা আদৌ চোখ তুলে চাইল এক পলক। আদ্রের পিছু পিছু তড়িঘড়ি করে ক্লাস থেকে বেরিয়েছে মেঘা আর সাফা। বেরিয়ে হন্যে দু চোখে শিশিরকে খুঁজল। পাশে বসে থাকতে দেখে ছুটে আসলো দুজনে। সাফা বিচলিত হয়ে বলল, শিশির, কি হয়েছে তোর? 2 দিন ধরে খোঁজ পাচ্ছি না কেন? সব ঠিক আছে? শিশির মেয়েটা মলিন হাসলো, বলল, ভাইকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে, সেখানেই ছোটাছুটি করছি রোজ। বলিস কি আবার? মেঘা বলল পাশে বসে, আদ্র ভাইয়ার ক্লাসের জন্যই এসেছিলি নিশ্চয়ই। আজ তো আর ইম্পর্ট্যান্ট ক্লাস নেই, এখন কি আবার হসপিটালে ফিরবি? কেমন আছে তোর ভাই? যেমন থাকে তেমনই। আদৌ সুস্থতার কোনো লক্ষণ নেই, মাঝে মাঝে শুধু অসুস্থতা বেড়ে যায়। জানিসই তো সবটা। এখন আবার হসপিটালে যেতে হবে। মা একা আছে, আপু অফিসে, আমাকে সামলাতে হবে গিয়ে। তোদের অপেক্ষায় ছিলাম, এসেছি যখন ভাবলাম তোদের সাথে কথা বলে যাই। আর একটা কথা। শিশিরের কথা শেষ হওয়ার আগেই মেঘা আশ্বস্ত করে বলে উঠল, আমি সব নোটস দিয়ে দেব তোকে, এটাও আর বলতে হবে না। শিশির মৃদু হাসল,
হাসিতে উচ্ছ্বাস নেই বিন্দুমাত্র। মেয়েটার সৌন্দর্য খুব সাধারণ, শ্যামলা বর্ণের, খুব অনাড়ম্বর একটা মেয়ে। শিশির পুরো নাম আমাইরা নূর শিশির। খুব সাধারণ সচ্ছল পরিবারের একটা মেয়ে। পরিবারে মা, বড় বোন আর একটা ছোট্ট ভাই ব্যতীত কেউ নেই। বড় বোন আনায়া নূর ইকরা ছোটখাটো একটা চাকরি করে সংসার চালায়। শিশিরের পেছনে ব্যয় নেই। মেধাভিত্তিক স্কলারশিপে এই ভার্সিটিতে চান্স পেয়েছে ও। চান্স পেয়েও এই বড়লোকি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়নি সে। ইকরার জোরাজুরিতে পড়তে হচ্ছে এখন। পড়াশোনায় খুব চতুর মেয়েটা, তবে ইদানিং বেখেয়ালি হয়ে যাচ্ছে হাজার চাপে। ওর ছোট ভাইটা সবে 12 বছর। এই বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত, ব্রেন টিউমার, এখন 3rd গ্রেডে। ক্যান্সারের রূপ নিয়েছে এই ব্যাধি। মাসে 20 দিনই হসপিটালে কাটাতে হয়। নানা থেরাপির দরুন ওর ভাইটার অবস্থা জর্জরিত। ডাক্তাররা যথেষ্ট তৎপর। বাকিটা উপরওয়ালার হাতে। মেঘা আর সাফা এই বিষয়ে অবগত। ভার্সিটিতে ওদের বন্ধু কম। ভালো বন্ধু বলতে একমাত্র এই শিশির। তাও ওরা নিজে থেকেই শিশিরের সাথে বন্ধুত্ব করেছে। মেয়েটা সবসময় গুমড়ে থাকে, মনের কথা বলে না কখনো। হাজার কষ্ট চেপে রাখে অন্তরে। এতদিনে সাফা আর মেঘার সাথে সম্পর্ক অনেকটা গাঢ় হয়েছে ওর। এখন ওরা 3 শালিক, তবে 2 ঢালের। শিশির তখনই বেরিয়ে গেছে হসপিটালের উদ্দেশ্যে। ছুটির পর মেঘা আর সাফাকে নিয়ে হাজির বাড়ি ফিরেছে আদ্র। সাফা মুখ কালো করে গাল ফুলিয়ে রেখেছে, বারবার আদ্রকে ভেংচি কাটছে। এই আদ্র মহাশয় ক্লাসে সবার সামনে ধমকেছে ওকে। অপমান বোধ হয়েছে মেয়ের। আদ্র ফ্রন্ট মিররে বারবার সাফাকে দেখছে। যতবার চোখাচোখি হচ্ছে ততবার চোখ উল্টিয়ে মুখ বাঁকাচ্ছে সাফা। বিরক্ত হলো আদ্র। মেঘা আর সাফা পিছনের সিটে বসেছে। আদ্র ড্রাইভ করতে করতে ফ্রন্ট মিররে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, হয়েছেটা কি তোর? বারবার মুখ বাঁকাচ্ছিস কেন? চোয়ালে চুলকানি ধরেছে? থাপ্পড় খাবি? মারবো একটা থাপ্পড়, সব চুলকানি সেরে যাবে একদম। সাফা ফের মুখ বাঁকায়, কথা বলবে না আমার সাথে? তুমি আমাকে সবার সামনে ধমকেছ। ভুলে যাইনি আমি। ভার্সিটিতে এমন ভাব করো যেন আমাদের চেনোই না, আমরা যেন কেউই হই না তোমার। তো কি হোস তুই আমার, যে তোকে ভার্সিটিতে আলাদা করে ট্রিট করতে হবে? বউ হোস? এ বউ? তোমার বউ হতে বয়ে গেছে আমার। তুমি শুধু বেকার বেকার কতগুলো রুলস দিয়ে রেখেছ। একটু বেশি রুড হয়ে গেছো তুমি। তুমি জানো শিশির কত ভালো, ও কতটা প্রবলেম ফেস করে তারপর ক্লাসে আসে? তুমি জানো? তুমি তো ওকে ক্লাসে ঢুকতেই দাও না। ওর প্রবলেমগুলো শোনো তুমি। শুনলে জানলে কখনো এমনটা করতে পারতে না। তো কি করব? রুলস ইজ রুলস। সেটা সবার ক্ষেত্রে এক, তোদের ক্ষেত্রেও তাই। তোদের বা অন্য কাউকে আলাদা করে ফ্যাসিলিটি দিতে গেলে পার পাবে সবাই। এমনিতে আমার ক্লাসে এসব রুলসের জন্যই অ্যাটেন্ড বেশি। রুলসের জন্য না ছাই, থুক্কু ছাই না, তোমার এই দামড়া মার্কা রূপের জন্য। এত সুন্দর প্রফেসরকে দেখার জন্য ক্লাসে এত অ্যাটেন্ডেন্স বেশি, বুঝলে? তোমার ক্লাসে কেউ পড়তে আসে না, আসে তোমাকে দেখতে। এত সুন্দর হয়েছো কেন তুমি? এসে ফেললো আদ্র, সাথে মেঘা। আদ্র আর কিছু বলল না। মেঘা ফোন ঘাঁটছে আনমনে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে লাফিয়ে উঠল সাফা। আদ্র ভাইয়া, ফুল ট্রাফিকে আটকেছে গাড়ি, বাইরে একজন ফুল বিক্রি করছেন, তা দেখেই চেঁচালো সাফা। ওর জীবনে মনে প্রাণে 2টো জিনিস খুব প্রিয়, একটা চকলেট, অন্যটা ফুল। সে যে কোনো ফুল হোক। রোজ রোজ তাজা ফুল হাতে স্পর্শ করতে না পারলে দিন শান্তিতে কাটে না ওর। বাগানে কত শত গাছ লাগানো হয়েছে ওর জন্য। ফুল জিনিসটা ওর বড্ড শখের। আদ্র জানতো এমনটা হবে। এই মেয়ে এখন ফুল দেখেছে মানে ওকে ফুল কিনে দিতেই হবে। গাড়ির গ্লাস নামিয়ে একটা গোলাপের তোড়া কিনল আদ্র। তোড়াটা পিছনের দিকে বাড়িয়ে দিতেই সাফা হুড়মুড়িয়ে সেটা হাতে নিল। নাক ডোবালো ফুলের পাপড়ির অবডালে। আদ্র ফ্রন্ট মিররে এই মেয়ের বাচ্চামো দেখে মৃদু হাসলো। এবার লক্ষ্য করলো মেঘার দিকে। মেঘাকে অমনোযোগী দেখে ডাকলো, মেঘবুড়ি। সচকিত তাকায় মেঘা। উত্তর করে, হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? কই কিছু না তো। আদ্র খানিকক্ষণ মিররের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। বাড়ি ফিরে সিরাতকে নিয়ে হসপিটালে বেরিয়েছিল আদ্র। সিরাত আর বেবির কিছু নর্মাল চেক আপ ছিল হসপিটালে।
আহিয়ানের অফিস ছিল বিধায় আদ্র নিজে সিরাতকে নিয়ে হসপিটালে গেছিল। ওদের ফিরতে ফিরতে সন্ধ্যা। সদর দরজার বেল বাজতে দরজা খুলে দিলেন শাহিনা কবির। মুখ মলিন তার, ভ্রু যুগল খানিক গুটানো। সিরাতের কোলে বাচ্চা। আদ্র পেছনে গাড়ি পার্ক করে তর্জনীর ডগায় চাবি ঘুরিয়ে এগিয়ে আসলো। সিরাত বলতে বলতে ভেতরে ঢুকলো। কি হয়েছে মণি? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? ভেতরে ঢুকলে সিরাত। অমনি সেকেন্ড কয়েকের মাথায় একজন ভদ্রমহিলা হন্তদন্ত হয়ে দ্রুত কদমে এগিয়ে আসলেন সিরাতের দিকে। সিরাত চোখ তুলে তাকানো মাত্রই থমকালো, ধক করে উঠল। ভদ্রমহিলা গদগদ হয়ে বললেন, কই দেখি আমার নাতনি, দেখি দেখি মুখটা। বলতে বলতে হেলে পড়লেন সিরাতের দিকে। বাচ্চার মুখ দেখে উৎসুক হয়ে হাত বাড়িয়ে দিয়ে আবার বললেন, দাও দাও, আমার কোলে দাও আমার নাতনিকে। সিরাতের কোল থেকে আলগোছে বাচ্চাটাকে কোলে নিলেন তিনি। সিরাত অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে। পেছনে আদ্রের কপালে ভাঁজ পড়েছে, ক্ষোভে কুঁচকে এসেছে ভ্রু। শুধু এই ভদ্রমহিলা নয়, ভদ্রমহিলার সাথে আরও 3 জন, আরও একটা বাচ্চাও আছে। ভদ্রমহিলা সিরাতের শাশুড়ি, অর্থাৎ আহিয়ানের মা, আর বাকি 3 জন আহিয়ানের বাবা, ছোট ভাই আর তার বউ। সেই ছোট ভাইয়ের একটা বাচ্চাও আছে 3 বছরের। আদ্র চরম বিরক্ত হলো। ধূপধাপ এগিয়ে ঝাড়া কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন্ড মা? কি হচ্ছে এসব? বাহিরের লোক এমন হুটহাট বাড়িতে ঢুকে পড়েছে, কারোর চোখে পড়েনি? আদ্রের গলায় ক্ষোভ। তোফায়েল কবির বসা থেকে উঠলেন। আদ্র, ভদ্রভাবে কথা বলো। কি ভদ্রভাবে কথা বলবো আব্বু? অভদ্রতার তো কিছু দেখোনি না আমি? এনারা আমাদের বাড়িতে কি করছেন? কে ঢুকতে দিয়েছে এনাদের এ বাড়িতে? আদ্র, চুপ করো। হসপিটাল থেকে ফিরেছ, ঘরে গিয়ে ফ্রেশ হও আগে। তোফায়েল কবিরের কথার মাঝে আহিয়ান এর মধ্যেই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। খানিক আগে তোফায়েল কবিরের ফোন পেয়ে অফিস পেলে ছুটে এসেছে ও। বাড়িতে ঢুকেই নিজের মা আফিয়া নেওয়াজের কোলে নিজের ছোট্ট মেয়েটাকে দেখে আহিয়ান তরি গেল। মুখ শক্ত করে সাবধানের সহিত এক প্রকার ছিনিয়ে নিল নিজের মেয়েকে। ছেলের আকস্মিক কাণ্ডে চমকালেন আফিফা নেওয়াজ। আহিয়ান চড়া গলায় খানিক রাগ প্রকাশ করল সিরাতের ওপর। সিরাত, আমার বাচ্চাকে ওনার কোলে দেওয়ার সাহস কি করে হলো তোমার? সিরাত স্বাভাবিক, নিরুদ্বেগ প্রতিক্রিয়া আসলো ওর দিক থেকে। চোখ নামিয়ে নিল কেবলই। আহিয়ান ফিরল তোফায়েল কবিরের দিকে। বাবা, এখানে কি হচ্ছে এসব? এনারা এখানে কেন এসেছেন? আহিয়ান, আমরা তোমার পরিবার, আমি তোমার মা। এভাবে পরের মতো আচরণ করছিস কেন তুই? মায়ের মেকি কাতর কথায় আহিয়ানের হাসি পায়। বলে তাচ্ছিল্য স্বরে, পরিবার? কে তোমরা? আমি চিনি না। আমার পরিবারের তোমাদের মতো কারোর স্থান নেই। কেন এসেছো এখানে? লজ্জা করলো না এবারই মুখ হতে? অপমান বোধে দুজোড়া মুখ চুপসে যায়। তৌসিফ কবির শান্ত কণ্ঠে বললেন, আহিয়ান, অবুঝের মতো ভুলভাল বকছো, শান্ত হও। ওনারা এসেছেন, ভালোভাবে কথা বলো। তুমি ওনাদের ছেলে, এটা ভুলে যেও না। ওনাদের ছেলের সন্তানকে দেখতে এসেছেন। আমরা কেউ বাধা দিতে পারি না এতে। যথেষ্ট অনুতপ্ত তারা। আহিয়ানের বাবা এগিয়ে আসলেন। দেখ বাবা, যা হয়েছে সব ভুলে যা। মানছি আমরা ভুল ছিলাম। এই ভুলের মাসুল দিয়েছি গত 3টে বছর। তোরা দূরে সরে ছিলি আমাদের থেকে। এই বছরগুলোতে অনেক কিছু পাল্টেছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোর আর বৌমার সন্তান হয়েছে, এটা তো খুশির খবর বল। পুরুষ মানুষও যে এত নাটকীয়ভাবে ভাব জমিয়ে কথা বলতে পারেন, তাই এই ভদ্রলোককে না দেখলে বোঝা মুশকিল। নিজের বাপ মায়ের উপর কেবলই তাচ্ছিল্যতা আসে আহিয়ানের। রুবিনা কবির সবার মধ্য থেকে বলে উঠলেন এবার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বসে কথা বলুন। আফিফা নেওয়াজ বললেন, আমরা আজ আর বসবো না। আহিয়ান, দেখ বাবা, আমরা সত্যিই অনুতপ্ত। তোরা চলে আসার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে পুরো। এমন কোনো দিন যায়নি যেদিন আমি কাঁদিনি। তোর কথা, বৌমার কথা খুব মনে পড়ে আমাদের। এখন তো তোদের অংশ এসেছে এত বছর পর। যার জন্য এত বিরোধ, সে তো এসেছে। তোদের সন্তান হয়েছে, নাতনি হয়েছে আমার। এবার ফিরে চল ও বাড়িতে। আমরা তোদের নিতে এসেছি। তোকে, বৌমাকে আর আমাদের নাতনিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমরা। যাবি না ও বাড়িতে?
মা ছেলের কথার মাঝে কাবির পরিবারের কেউ কথা বলল না। আদ্র ক্ষেপে গজগজ করে কিছু বলতে উদ্যত হতে তোফায়েল কাবির চোখের ইশারায় দমন করলেন ছেলেকে। এই মুহূর্তে কথা বলতে বারণ করলেন। আদ্র দাঁত খিঁচে দম গেল হাত মুঠো করে। আহিয়ান ডান হাতে বাচ্চাকে সামলে বাম হাতে সিরাতের হাত শক্ত করে ধরল, চোয়াল শক্ত করল। এই মহিলা তার মা, এটা মানত, বেঁধে যায় ওর নিকট। আহিয়ান শক্ত কণ্ঠে বলল, না, যাব না, কোনো দিন যাব না। যারা আমার স্ত্রীর অসুখ, তাদের কাছে গিয়ে আমি আমার স্ত্রীর সুখকে ধ্বংস করতে পারবো না। আমরা আমাদের সুখ খুঁজে নিয়েছি। যে সুখে তোমাদের হস্তক্ষেপ ছিল সেটা অসুখ ছিল। ছেলে বৌমার খোঁজ হয়েছে এত বছর পর। নাতনি, আজ নাতনি হয়েছে বলে মনে পড়েছে বৌমাকে। মনে নেই নিজেদের করা কার্যকলাপগুলো? কোন মুখে আজ বৌমা বলতে এসেছো ওকে? ও তোমাদের বৌমা নয়। ও তবেই তোমাদের বৌমা হতো যদি না আমি তোমাদের সন্তান হতাম। আমি তোমাদের সন্তান নই, বুঝে নাও। চলে যাও এখান থেকে। যারা আমার অসুখের কারিগর, তাদের আমি আমার সুখের সময় চাই না। বলেই সিরাতের হাত টেনে উপরে ওঠার উদ্দেশ্যে পা বাড়াতে নিল আহিয়ান। সিরাত পা ফেলল না, থমকে দাঁড়িয়েই রইল। হাত টান পেয়ে পিছু ফিরল আহিয়ান। কণ্ঠ শক্ত রেখেই বলল, ঘরে চলো। সিরাতের অসহায় চাহনি, আলগোছে মাথা নাড়ালো। তোফায়েল কাবির বললেন, আহিয়ান, দেখো বাবা, ওনারা তোমার মা বাবা। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল হয়েছিল। এটাকে তো আর সারা জীবন বয়ে বেড়ানো যায় না। ওনারা যেহেতু ওনাদের ভুল শুধরে নিতে চাইছেন, তখন তোমার উচিত কঠোরতাকে বর্জন করা। একটু বোঝো ঠান্ডা মাথায়। আমি বুঝতে চাই না বাবা। ওনাদের সাথে সব সম্পর্ক ছিন্ন হয়েছে 3 বছর আগেই, আর বোঝাবুঝি হয়নি মোটেই। আমি আমার স্ত্রীকে চাই, ওনাদের নয়। আহিয়ানের কথা শেষ হতেই ওর ছোট ভাই আফিয়ান সাফাই গাওয়ার উদ্দেশ্যে মুখ খুলল। ভাইয়া, সবটা ভুলে যাও। দেখো, এবার আমাদের একটা সুখী পরিবার হবে। সব কিছুর জন্য আমরা সরি ভাইয়া। প্লিজ ফিরে চলো আমাদের সাথে। আহিয়ান চোখ দিলেও তাকালো না ভাইয়ের দিকে। আফিফা নেওয়াজ আসলে মুখ চেপে মায়া কান্না করে উঠলেন। তা দেখে আদ্রের মেজাজ বিগড়ে গেল, আরো গা জ্বলে উঠল, ঝাই করে উঠল সে। এসব কুমিরের কান্না অন্য কোথাও গিয়ে দেখান। এসব কান্নায় আমার মা বাপকে গলাতে পারলো, আমি কিছুতেই আমার আপুকে আর ও বাড়িতে ফিরতে দেব না। বেরিয়ে যান এ বাড়ি থেকে। আদ্র, চুপ কর। সিরাত আদ্রকে থামালো আরও কিছু বলার আগে। আফিয়ানের বউটা এবার মেকি হয়ে এগিয়ে আসলো। সিরাতের কাছাকাছি আসার আগে আহিয়ানের লালচে দৃষ্টির পানে তাকিয়ে আর এগোতে পারল না। ঢোক গিলে বলল, ভাবি, সবটা ভুলে যাও এবার। আমরা সবাই চাই তোমরা বাড়ি ফিরে চলো। দেখো আমার বাবুটা কত বড় হয়ে গেছে। এখন তোমার বাবুকে আমরা সবাই কোলে পিঠে করে বড় করব। আহিয়ান সিরাতের হাতে টান মেরে জোর করে খাটিয়ে এগোতে এগোতে বলল, চলো এখান থেকে। সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠল এক মুহূর্তে। আফিফা নেওয়াজ কান্নার তোপ বাড়ালেন। বিরক্তিতে মুখ বিকৃত করল আদ্র। এখানে এসব মেলোড্রামা দেখার ইচ্ছে নেই তার। তবে আহিয়ানের উপর মনে মনে প্রসন্ন হলো সে। আদ্র সিঁড়ি বেয়ে উঠল উপরে। সাফা আর মেঘা ঘরে। এ বাড়িতে ওরা দুজনেই আলাদা। যাদের বাড়ির কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী করানোর হয় না। ঘটনা বলতে বড় বড় প্রসঙ্গগুলোতে ওদের দুজনকে আলাদা রাখা হয়, জড়ানো হয় না এসবে। আহিয়ানের মা বাবা যাওয়ার আগে আরও নাটক করে বেরিয়ে গেছেন। অবশ্য তৌসিফ কাবির ও এসবে বিমুখ। তিনিও চরম বিরক্ত এনাদের ওপর, তবে প্রকাশ করলেন না তিনি। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। রৌদ্র সারাদিন বাড়িতে নেই। রুবিনা কাবির ফোন করলেও ধরেনি। এখন রাতে খাবার বসেছে সবাই। 9টা পেরিয়েছে, অনেকক্ষণ হলো। শাহিনা কাবির আর রুবিনা কাবির খাবার সার্ভ করে দিলে পাশেই দাঁড়িয়ে আছেন। রাতের বেলা সবাই একসাথে খেতে বসে ভয়ে যায় পুরো টেবিল। সিরাত আর আহিয়ানও বসেছে। খেতে খেতে তোফায়েল কাবির মুখ খুললেন। আহিয়ান, তোমাকে আমার কিছু বলার ছিল। আপনি কি বলবেন আমি জানি বাবা,
কিন্তু শুনতে চাই না। প্লিজ এসব বলবেন না আমায়। আমি অন্তত আপনার কাছ থেকে এসব শুনতে চাই না। আমি সিরাতকে নিয়ে ফিরব না। যদি এত বছর এ বাড়িতে থাকার পর আপনাদের কাছে মনে হয় আমরা বেশি হয়ে গেছি, তাহলে আমি সিরাতকে নিয়ে এ বাড়ি ছাড়ব, অন্য বাসায় উঠব। এসব কি বলছো তুমি? তোমরা বেশি হতে যাবে কেন? আমি এটা কখনো বলিনি। আমি শুধু তোমার বাবা মায়ের দিকটা বিবেচনা করেই, আমি তাদের দিকটা ভাবা তো দূর, তাদের কথাও শুনতে চাই না। তোফায়েল কাবিরকে থামিয়ে বলল আহিয়ান। তোফায়েল কাবির আর কিছু বলতে পারলেন না। মেঘা আর সাফা চুপটি করে খাচ্ছে। আদ্রের পাশে মেঘা আর ওর পাশে সাফা। রুবিনা কাবির চিন্তিত মুখে বারবার সদরের দিকে তাকাচ্ছেন। প্রতীক্ষায় আছেন কখন ফিরবে তার ছোট ছেলে। ধৈর্য ধরতে না পেরে উদ্বিগ্ন হয়ে শুভ্রর উদ্দেশ্যে বললেন তিনি, শুভ্র, রৌদ্রকে একটা ফোন করবি? একবার ফোন করে দেখ না, এখনো আসছে না কেন? আদ্রের ফোন রিসিভ করার সম্ভাবনা কম। খুব দু ভাইয়ের বন্ডিং কম, তবে শুভ্রের সাথে রৌদ্রের বন্ডিং একটু গাঢ়। ও ফোন করলে ধরার সম্ভাবনা আছে। তাই রুবিনা কাবির সোজাসুজি ওকেই বললেন। এখানে যে মেঘা উপস্থিত তা তিনি উপেক্ষা করলেন। রৌদ্রের কথা উঠতেই আর্দ্র চকিতে বাঁকা চোখে তাকালো মেঘার দিকে। উদ্দেশ্য মেঘার পরিবর্তন লক্ষ্য করা, তবে কিছুই পরিলক্ষিত হলো না। আদৌ মেঘা রৌদ্রকে দেখেছে কিনা জানা নেই। ওরা দুটোতে সামনাসামনি হয়েছে কিনা তাও জানা নেই। এ বাড়ির কারোরই জানা নেই সাফা ব্যতীত। রৌদ্র আর মেঘা সামনাসামনি হলে তুমুল কিছু একটা হয়ে যেত এতক্ষণে, কিন্তু সবটা এখনো ঠান্ডা। তার মানে ধারণা অনুযায়ী ওরা দুদিনে এখনো মুখোমুখি হয়নি। তা হবেই বা কি করে? রৌদ্র বাড়িতে থাকলে তবেই তো। যে সময়টা বাড়িতে থাকে সে সময়টা মেঘা ভার্সিটিতে, নয়তো বিজি থাকে নিজের কাজে। শুভ্র, সিরাজ, সাফা সহ উপস্থিত সবাই এক পলক করে মেঘাকে দেখল। খাওয়ার মাঝে ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো শুভ্র। রৌদ্রের নাম্বারে ডায়াল করলো। ফোনের রিংটোনে মৃদু বাংলা গানের টিউন বেজে উঠল কাছে কোথাও। আসবো ফিরে আবারও তোমারই টানে। সবাই খাওয়া ফেলে গানের রিংটোন অনুসরণ করে চকিতে তাকালো সদরের দিকে। দরজা খোলা। পরা পায়ে ভেতরে ঢুকছে রৌদ্র। পরনে সাদা টি শার্টের ওপর কালো ব্লেজার জ্যাকেট, মাথার চুলগুলো এলোমেলো। নিজের ফোনের শব্দে পা থামিয়ে ফোন সম্মুখে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো রৌদ্র। শুভ্রের নাম্বার দেখে ফোন কাটলো। সেখান থেকেই চোখ তুলতে ডাইনিংয়ে সবাইকে দেখতে পেল। একে একে দেখলো সবাইকে। আদ্রের পাশের চেয়ারে মেয়েটার উপর দৃষ্টি থমকালো। অমনি চোয়াল শক্ত হয়ে আসলো। হাতের মুঠোয় ফোনটা চেপে ধরল রৌদ্র। বাঁ হাতে এলোমেলো চুলে ব্রাশ করলো। রুবিনা কাবির ছেলেকে দেখে খুশিতে কয়েক কদম এগিয়ে বললেন, এসেছিস তুই? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। রাতে খাবি না? সবার খাওয়া হয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি। রৌদ্র দাঁত খিঁচল। দৃঢ় পদক্ষেপে হেঁটে সেই এলোমেলো অবস্থাতেই টেবিলের দিকে এগোলো। মেঘার ঠিক সামনের চেয়ারটা ফাঁকা। রৌদ্র এক টানে চেয়ার বের করে ঠাস করে বসল। সবাই খানিক চমকেই তাকালো ওর দিকে, একমাত্র মেঘা ব্যতীত। ও নিরুদ্বেগ। আশপাশ স্বাভাবিক ধরেই আপন মনে খাচ্ছে মাথা নিচু করে। চোখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করল না একটুও। তোফায়েল কাবির আর তৌসিফ কাবির দুভাই একে অপরের দিকে চাওয়াচাই করলেন। রৌদ্র হুঙ্কার ছাড়ল টেবিলের উপর হাত রেখে, খেতে দাও। মদ খেয়েছে রৌদ্র, দেখেই বোঝা যাচ্ছে, তবে স্মেল আসছে না। শাহিনা কাবির প্রশ্ন করলেন, ফ্রেশ হবি না? চিবিয়ে উত্তর করল রৌদ্র, খেতে দিতে বলেছি, খেতে দাও। রুবিনা কাবির চটপট ছেলের প্লেট তুলে খাবার বাড়লেন। রৌদ্রের সম্মুখে প্লেট রাখতে রৌদ্র প্লেটে হাত দেওয়ার আগে মেঘা খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। প্লেটে ভাত এখনো, আর খাবে না। আর্দ্র রৌদ্রের থেকে দৃষ্টি ফিরিয়ে মুখের খাবার গিলে পাশ ফিরে চকিতে প্রশ্ন করল ভারী গলায়, কি হলো, উঠছিস কেন? খাবি না? পেট ভরে গেছে। ছোট্ট উত্তর করে বেসিনের দিকে এগোলো। শাহিনা কাবির গলা তুলে বললেন, পেট ভরে গেছে মানে? কিছুই তো খাসনি এখনো।
এটুকুতে পেট ভরল তোর? হাত ধুয়ে উত্তর করল মেঘা। ভরেছে মণি। আমি ঘরে গেলাম। একটু থেমে বলল আদ্রের উদ্দেশ্যে, খাওয়া শেষ করে তাড়াতাড়ি এসো তো, আজকের চ্যাপ্টারে একটু প্রবলেম আছে আমার, বুঝিয়ে দেবে। আর টুকটুকি, তুইও আয়। বলেই জোর কদমে উঠল সিঁড়ি ডিঙ্গিয়ে। নিঃশব্দে ফোঁস করে শ্বাস ফেললেন তোফায়েল কাবির। রৌদ্র রক্তিম দৃষ্টিতে দেখল সবটা। দুটো ভাত হাতে নেড়েছিল সবে, তবে মুখে তোলেনি। দাঁত খিচে রক্তবর্ণ দৃষ্টিতে মেঘার প্রস্থান দেখল। মেঘা দৃষ্টিগোচর হতে রৌদ্র নিজের প্লেটটা ঠেলে দিল সামনের দিকে। গ্লাসের সাথে ঠেকা খেয়ে মৃদু শব্দ হলো। ঝটকা মেরে উঠে দাঁড়াতেই সচকিতে বললেন রুবিনা কাবির, তোর আবার কি হলো? উঠছিস কেন? খিদে নেই? বলেই হাত না ধুয়ে সেভাবেই ধূপধাপ এগোলো সিঁড়ির দিকে। খাওয়া থামিয়ে তাজ্জব বনে চেয়ে রইলেন সকলে। রুবিনা কাবির ডাকলেন ছেলেকে, তবে ছেলের দিক থেকে আর কোনো সাড়া শব্দ পেলেন না তিনি। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের পর্ব কেমন হয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমি এই গল্পটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসবো ফিরে আবারও। গল্পটি আপনারা হয়তো অনেক চ্যানেলেই পাবেন, তবে আমার কাছে পড়ে অনেক ভালো লেগেছে। আমি আমার বন্ধু এবং আমার যারা ভিউয়ার্স আছেন, আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার ভালো লাগাটা, তাই আমি চ্যানেলে এই গল্পটি দিয়েছি। এটাকে কেউ মনে করবেন না যে আমি কপি করেছি, কারণ আমি লেখিকার নাম চেঞ্জ করিনি। আমার সকল বন্ধুদের সাথে ভালো কিছু শেয়ার করার চেষ্টা মাত্র।